আসলে কালীঘাটে যিনি বসে আছেন তিনি তো সনাতনী হিন্দু মধ্যে পড়েন না। উনি কোন হিন্দু আছেন সেটা উনি জানেন, আমরা জানি না। উনি সনাতনীদেরকে একটু পছন্দ করেন না। উনি যারা ওই কি বলা যায়, ওই যে ইসলামিক হিন্দু যারা আছে, যারা ওর মধ্যে উনি পড়েন, তাই জন্য উনি এখানে আসেন। সবাই বুঝছে, সারা ক্লাস 4-এর ছাত্ররা এর উত্তর দিয়ে দিতে পারবে। ওনার ভোট ব্যাংক যারা, তারা দুঃখ পাবে, এটা উনি ভাবেন। যদিও এটা না, অনেক মুসলিম ব্যক্তিরা আছে তারা এটাকে সমর্থন করছে না। বাংলাদেশে যা ঘটছে সেটাকে অনেক মুসলিম ব্যক্তিরাও আছে যারা সমর্থন করছে না, কিন্তু উনি মনে করছেন যে তারা হয়তো রেগে যাবে, সে কারণে উনি রাস্তায় নামছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হলো, তিনি প্রথম কথা কিছু জানেন না, বোঝেন না, তার কোনো ধ্যান ধারণাই নেই কোন ব্যাপারে রিয়্যাক্ট করতে হয়, কোন ব্যাপারে করতে নেই, যেটা অনেকে ইতিমধ্যে বলেছে ওই পিস ফোর্স নিয়ে, নানা অভিযোগ আর অভিযুক্ত নিয়ে ডাক্তারদের আন্দোলনে মনে নেই, সেইটুকুনি পর্যন্ত। এটা আমাদের লজ্জা যে মানি না মানি বাংলার মুখ্যমন্ত্রী সে অভিযোগ আর অভিযুক্তের বিষয়টাও তার বোধগম্য মধ্যে নেই। তবে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি যখন বাংলাদেশের তিনি আহ্বান জানিয়েছিলেন, তার সেই সমস্ত আহ্বান আমি জানি না কাদের উদ্দেশ্যে, কিন্তু আজকে তিনি সেটা বলতে পারছেন না। এখন কেন্দ্রের দোহাই, রাষ্ট্রের দোহাই বা দেশের কথাটা তিনি বলছেন। যাবে না, এটাই স্বাভাবিক। উনি দুধেল গাইদের পছন্দ করেন, তিনি ইমাম ভাতা দেন। তার মন্ত্রীরা, তার এমএলএরা বলেন যে এখানে মিনি পাকিস্তান বানাতে চায়। তারা বলে হিন্দু হয়ে জন্মানোটা দুর্ভাগ্যজনক। তাদের এমএলএরা বলে, ভরতপুরের এমএলএ, যে এখানে 30% হিন্দু আছে আর 70% মুসলিম আছে। 30% হিন্দুদের আমরা ভাগীরথীর জলে ভাসি। সেখানে মুখ্যমন্ত্রী যে আসবেন না, মুখ্যমন্ত্রীর যে মন কাঁদবে না, এটাই স্বাভাবিক। কারণ তিনিও এটাই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশই বানাতে চান, সেই জন্যই। এবং তিনি এখানকার প্রধানমন্ত্রী হতে চান। ওনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বহুদিনের, সেই স্বপ্ন তার মনে বাস্তবায়িত করার জন্য স্বভাবতই তিনি যে হিন্দুদের পাশে থাকবেন না, তিনি যে চুপ থাকবেন, অন্য জায়গায় কোনো কিছু হলে তিনি রাস্তায় নেমে পড়েন, তিনি রাস্তায় হাঁটেন, সবাইকে আগ্রহ করেন যে তোমরাও চলো, আন্দোলন করো। কিন্তু আজকে যখন হিন্দুরা নিপীড়িত হয়েছে, তাদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে, আজকে আমরা যে ইস্কনের যে প্রভু, তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভু, তো তার জন্য একটি কথাও তিনি খরচ করতে রাজি নন। কারণ তিনি জানেন যে তিনি হিন্দুদের সত্যিকারের সমর্থন করেন না, তিনি বলতে পারছেন না, কিন্তু তার ব্যবহার, তার কথা, তার আন্দোলন তাতে সেটা প্রমাণ করে দিচ্ছে। আগামী দিন মানুষ তার উত্তর তাকে নিশ্চয়ই দেবে। হিন্দুদের ওপর আক্রমণ হলে, হিন্দুদের আক্রমণ হলে দেখতে পান না, কি করবেন? ওনাদের রোদ চশমা আছে, ওনারা পড়েন। হিন্দুদের ওপর আক্রমণ হলে দেখতে পারেন না, বাদবাকি সময় ধর্মনিরপেক্ষতার চশমা পরে থাকেন, কিছু করার নেই। ওনাদের বলতে অসুবিধে হচ্ছে ওনাদের যে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে। হিন্দু কথাটা, শব্দটা শুনলে, আচ্ছা একটা কথা বলুন না, 2-3 বছর আগেকার কথা, বছর 3 আগেকার কথা না? জয় শ্রীরাম বলার পর কেউ গাড়ি থেকে নেমে দৌড়চ্ছিল আর বলছিল কে গালাগাল দিল। তাকে গিয়ে প্রশ্ন করুন যে এখানে যে দুর্গা পুজোটা হয়, সেই দুর্গা পুজোটা শ্রীরামের অকাল বোধনে হয়। তারপরে যে এই কথাগুলো বলে, সে কি নিজে হিন্দু? এই প্রশ্ন তার কাছে রাখতে হবে। সরকার তো কালিমা লিপ্ত বিশ্বজুড়ে আরজি করনি, রাজ্য সরকার কালিমা লিপ্ত হাইকোর্টে, রাজ্য সরকার কালিমা লিপ্ত সুপ্রিম কোর্টে, রাজ্য সরকারকে ওই বেল চাইতে গিয়েছিল পার্থ চ্যাটার্জি, কি বলেছে সুপ্রিম কোর্ট? যে রাজ্যের মন্ত্রীরা, এমএলএরা, শিক্ষাবিদেরা, এক্স ভাইস চ্যান্সেলর এবং শাসক দলের যুব নেতারা, ছাত্র নেতারা জেলে, সেই দলের বিশ্বের কাছে বা ভারতবর্ষের কাছে আর হেয় করার আর কি আছে? কুণাল এই সমস্ত জিনিসগুলো হয়তো ভুলে গেছে, বা এইসব জিনিসগুলোর দিকে না তাকিয়ে এই কথাগুলো হয়তো। আমরা তো তাই দেখছি। এই দিদি সে দিদি না, যে দিদি সিঙ্গুরের নেতৃত্ব দিয়েছিল, নন্দীগ্রামের নেতৃত্ব দিয়েছিল, সে দিদি না। এখন ক্ষমতায় টিকে থাকার জন্য ওনার ভোট ব্যাংক যারা, তারা কি ভাবছে, কিভাবে চললে তারা ওনার সঙ্গে থাকবে,
এটা ওনার প্রায়োরিটি হয়ে গেছে, সে কারণে রাস্তায় নাম বলছি যে তাহলে অন্যান্য ইস্যুতে এটা বলেন না কেন যে কেন্দ্রের পাশে আছে। সকাল থেকে রাত অবধি কেন্দ্রের বিরোধিতা বিরোধিতা বিরোধিতা, কেন্দ্রীয় স্কিম এলে বিরোধিতা, কেন্দ্র এখানে ডেভেলপমেন্ট করতে চাইলে বিরোধিতা, বন্যার জন্য প্রধানমন্ত্রী যখন আসবেন পর্যালোচনা করতে বন্যা কবলিত এলাকায় সেখান থেকে নিজের চিফ সেক্রেটারিকে তুলে নেওয়া, আর আজকে হঠাৎ যখন প্যাঁচে পড়েছেন, যখন জানেন যে নিজের নেতৃত্ব দিলে ভোট ব্যাংকটা কমে যেতে পারে, ওনার যে ভোট ব্যাংক, তখন কেন্দ্র যা করা ঠিক করে দেবে, তার জন্য ওনার হেল্পের দরকার নেই। ওয়াকআপ নিয়ে মমতা ব্যানার্জিকে বলবো, ওয়াকআপ নিয়ে অত প্রেম আছে, এই রেড রোডটা দিয়ে দিন ওদেরকে। রেড রোডে তো উনিও নামাজ পড়েন, তাই রেড রোডটা দিয়ে দিলেই হলো। আগে রেড রোডটা দিন, তারপরে দেখা যাবে। উনার মন্ত্রী তো বলেছে এখানে কি 4টে হাম দো হামারে 4, এই স্লোগানের পরে ও তো বলছে যে ইউনুস তো খারাপ কাজ করছে না, তারপরেও তো মন্ত্রী আছে। তার বাংলার বাঙালি হিন্দুদেরকে তো বোঝা উচিত যে মমতা ব্যানার্জি কারো নয়, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার জন্য এই মুসলমানদেরকে তোষণ করছেন, উনি ক্ষমতায় আছেন। বাঙালি হিন্দুদেরকে বোঝা উচিত যে বাঙালি হিন্দুরা এই মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস করে আজকে লোকনাথ মন্দির ভাঙা হচ্ছে, আজকে মা কালীর মন্দির ভাঙা হচ্ছে। মমতা ব্যানার্জি কি বলতেন, ওই জয় শ্রীরাম বিহারীদের হিন্দিভাষীদের ঠাকুর আছে, আজকে জয় শ্রীরাম ছেড়ে দিন, ইস্কন মন্দির ভাঙা হচ্ছে, লোকনাথ ঠাকুরের মন্দির ভাঙা হচ্ছে, মা কালী মন্দির ভাঙা হচ্ছে। এখন কি বলবেন কি এটা কার ঠাকুর? না, উনি বসে বসে আঙুল চুষছেন কি না চুষছেন সেটা উনাকে প্রশ্ন করবেন, কিন্তু কুণাল ঘোষের কথা উত্তর দেওয়ার আমার মনে হয় না। কুণাল ঘোষ প্রত্যেক 10 মিনিটের মধ্যে নিজের কথা চেঞ্জ করে। 56 ইঞ্চি কোথায় গেল নরেন্দ্র মোদী 56 ইঞ্চি উনি দেখতে পারবেন। উনি 3 বছর তো মমতা ব্যানার্জি জেল খাটিয়েছিলেন, এবার যখন জেলে ঢুকবেন তখন 56 ইঞ্চিটা মাপটা বুঝে যাবে। ওনার সব কিছু হচ্ছে ভোট কেন্দ্রিক। কিভাবে উনি এই চেয়ারে টিকে থাকবেন, কিভাবে উনি নির্বাচনে জয়লাভ করেন, দুধেলেও গাই। সুতরাং কিছু বলতে গেলে তাকে মাপ চোখে মেপে চুপে দেখুন। কাউন্সিলর, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী, এটাই তো জীবনের সব কিছু নয়। আমার দেশ আছে, আমার জাতি আছে, আমার পরম্পরা আছে, আমার ঐতিহ্য আছে, আমার ধর্ম আছে, আমার ভাষা আছে। এগুলোর কোনো মূল্য নেই, এগুলো নিয়ে আমি ভাববো না, চিন্তা করব না। আমার সমস্ত চিন্তাটাই কি শুধুমাত্র নির্বাচনে জেতা আর মন্ত্রী হওয়া, মুখ্যমন্ত্রী হওয়া, সাংসদ হওয়া, বিধায়ক হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে? সেটা তো হতে পারে না। মানুষ হিসাবে আমার তো একটা মানবিক দিক থাকবে, আমার বিবেক থাকবে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি, তার অ্যাবসেন্স দেখতে পাচ্ছি। কি করে এই সিএ, যেমন তিনি ওই সিএ করেন, এনআরসি কেন, সিএ এনআরসির বিরুদ্ধে এই যে অনুপ্রবেশকারী, এটা জঙ্গি জেহাদিরা, তাদের এটা মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। এই যে 72টা জায়গা দিয়ে যেখানে জমি না দেওয়ার কারণে বিএসএফ সেখানে যে কাঁটাতারের বেড়া বা যেগুলো করার কথা করতে পারিনি, এই ওয়াকআপ নিয়ে তো জেপিসি হয়েছে, তার দলের এমপিরা তো রয়েছে, যদিও তারা সেখানে গিয়ে বোতল টোতল ভাঙছে যে নমাজ যেখানেই পড়বে সেটাই ওয়াকআপ প্রপার্টি। এটা ভুল কথা, এটা ঠিক নয়। তাহলে যেখানে পুজো হবে বা যেখানেই হিন্দুদের কীর্তন হবে, সাধু সন্তদের সমাবেশ হবে, এটা কি বলা যায়? এগুলো নিয়ে তো কিছু নিয়ম রয়েছে, আইন রয়েছে, কানুন রয়েছে। তো সেইগুলো এক দেশ, এক নিশান, এক বিধান, যা খুশি বলবে আর সেটা মেনে নিতে হবে, এটা তো হতে পারে না। কারণ যিনি একজন যে কোনো ক্ষেত্রে আন্দোলনে নামে, সেখানে কেবলমাত্র যে আমরা কেন্দ্রের সাথে আছি বলে ছেড়ে দিল, তার কোনো প্রতিক্রিয়া নেই, কোনো তাপ উত্তাপ নেই। কারণ তিনি চান না যে হিন্দুরা ভালো থাকুক, তিনি চান না এই পশ্চিমবঙ্গের হিন্দুরাও ভালো থাকুক বা বাংলাদেশের হিন্দুরাও সুরক্ষিত থাকুক। তিনি যেভাবে অনুপ্রবেশ ঘটাচ্ছেন, যেভাবে আমাদের মাননীয় গৃহমন্ত্রী বারবার তার কাছে জায়গা চাইছে যে কাঁটাতারের বেড়ার জন্য আপনি জায়গা দিচ্ছেন না, কারণ তিনি জানেন যে এই পশ্চিম
পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য সেফ করিডোর। এখানে বিজনেস এবং ভোট লুটের জন্য এই অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে, যেটা তিনি 2006 সালে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গ থেকে সিপিএমদের তাড়ানো যাবে না। কেন? ডিউ টু এই অনুপ্রবেশকারী, কারণ এই অনুপ্রবেশকারীদের এই ভোটার লিস্টে নাম ভর্তি রয়েছে এবং এরা অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে। আজকে তিনি আসার পর সেই অনুপ্রবেশকারীর সংখ্যা এত মাত্রায় বেড়েছে। বিভিন্ন রাজ্যে আপনারা দেখবেন যারা ভোট দেয়, মানে ভোটারের 65 থেকে 67%, যা জনগণ যা আছে তার থেকে 65 থেকে 67% হচ্ছে ভোটার। মানে সেখানে শিশু আছে, যারা মাইনর আছে, তারা আছে যারা ভোটাধিকার নেই। আর আমাদের একমাত্র পশ্চিমবঙ্গে যেখানে 75 থেকে 77% ভোটার, এই 10% কারা? এই 10% অনুপ্রবেশকারী, যাদের ভোটে এই দিদিমণি জিতে আজকে ক্ষমতায় রয়েছে। দেখুন, নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি আছে, থাকবে। আর হিন্দুদের জন্য কেউ যদি ভেবে থাকেন, সেটা নরেন্দ্র মোদীজিই ভেবেছেন। নরেন্দ্র মোদীজি কোথাও ইমাম ভাতা, অর্থাৎ এই হিন্দু এবং মুসলিমদের আলাদা করে কোনো প্রকল্প দেননি। তিনি সবার জন্যই কিন্তু প্রকল্প দিয়েছেন। এবং মনে রাখবেন যে সার্জিক্যাল স্ট্রাইক যে করেছিলেন, সেটা কিন্তু নরেন্দ্র মোদীজিই করেছিলেন। এবং আমাদের যখন অটল বিহারী বাজপেয়ী ছিলেন, তখন কার্গিল যুদ্ধ কিন্তু তার আমলেই ঘটেছিল। অর্থাৎ উত্তর উনি দিতে পারবেন। দেখুন, এটা একটা অনেক বড় ঘটনা। এটা এক দেশের সাথে অন্য দেশের তাদের আভ্যন্তরীণ ঘটনা। স্টেপ নেবে, সময় নেবে। এটা তো এই রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে থেকে বা কোনো টিভি চ্যানেলের মধ্যে বসে থেকে এটার নিষ্পত্তি হবে না বা এটা বলা যাবে না। তার নিশ্চয়ই চিন্তা আছে এবং তিনি নিশ্চয়ই স্টেপ নেবেন। আগামী দিন আপনারা দেখতে পাবেন। কিন্তু তার যে প্রতিবেশী একদম বাংলাদেশ, তার দৌড় গোড়ায় প্রত্যেক দিন বেলা উঠলে আমরা তাকালেই বাংলাদেশকে দেখতে পারি। তার কি মুভমেন্ট রয়েছে, তার কি ঘটনা রয়েছে, তার কি আন্দোলন রয়েছে, তার কি প্রতিক্রিয়া রয়েছে, একবার বলুন কুণাল ঘোষ। ওনারা হিন্দু বলতে, ওনারা কি করবে? ওনাদের যদি দুঃখ হয় হিন্দু কথা বলতে, ওনারা হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বাংলাদেশে, এটা বলতে পারছেন না মুখ ফুটে। রাস্তায় নামছেন না কেন? রাস্তায় নামছেন না কেন? এটাই তো তারা বলবেন। আমরা তো রাস্তায় নামছি, আমরা তো রোজ নামছি, তারা কেন নামতে চাইছেন না? তাহলে আমরা যে কথা বারবার বলে আসতাম যে নির্বাচনের জন্যে, ভোট ব্যাংকের জন্যে তারা একটি সমস্তগত একটি ভোট ব্যাংকের জন্যে তারা ভোট ব্যাংকের রাজনীতি করে থাকেন, তাই তারা হিন্দুদের হয়ে কথা বলতে পারেন না। সেটা আজকে সত্য, সেটা প্রমাণিত হচ্ছে। আমরা দেখলাম কুণাল ঘোষ তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকারের পাশে আছে এই বিষয়টা নিয়ে। তাহলে হিন্দুদের পাশে থাকতে বলুন। কেন্দ্রীয় সরকার তো সবসময় হিন্দুদের পাশে রয়েছে। কেন ডিরেক্টলি বলতে পারছে না হিন্দুদের পাশে রয়েছি? কেন্দ্রীয় সরকার সবার পাশে রয়েছে, হিন্দুদের পাশে রয়েছে, সবার পাশে রয়েছে। কেন্দ্রীয় সরকার এইটা নিয়ে তো বলছে বারবার। কেন মুখ ফুটে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারছেন না যে আমরা হিন্দুদের পাশে রয়েছি? বলছে 56 ইঞ্চি কোথায় গেল? তিনি নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি আছে এবং সেই 56 ইঞ্চি নরেন্দ্র মোদী তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা তার দলের কোনো মুখপাত্রর ইচ্ছা মতন তো কাজ করবেন না। তিনি যখন যেটা করার তিনি করেন, তিনি করবেন। দাদা, কল্যাণ ব্যানার্জি নামে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওনার জামাই, তিনি টেস্ট করেছিলেন, তার সিবিআই জানি, আমি শুনেছি কবির শঙ্কর বোসের কেসের ভিত্তিতে গতকাল সুপ্রিম কোর্ট সিবিআই ওর একটা কেস, ওকে নাস্তানাবুদ করা হচ্ছে 20 সালের একটা কেস, এবং সেটা একটা ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতার পরিচয় দিচ্ছে তার প্রাক্তন শ্বশুর কল্যাণ। সুতরাং দেখা যাক সিবিআই। নাম চলে এলো ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে, কি বলবেন? সেটা ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম দিয়েছে। এবার সেটা আইন এবং বিচারালয় তার বিচার করার এবং নির্দেশ দেওয়ার অপেক্ষায় আমাদের থাকতে হবে।